টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সেট 5 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে 4টে সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। এটা পঞ্চম সেট হতে চলেছে। এই সেটটা তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার 4 নম্বর যে স্কুল আছে তার প্রশ্ন হতে চলেছে, অর্থাৎ স্কুলটার নাম হচ্ছে বালুরঘাট হাই স্কুল এবং কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস স্কুল, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রা 262 নম্বর পেজে পেয়ে যাবে। সেই রায়মার্টিনের প্রশ্নটা আমি আজকে সলিউশন দিচ্ছি। যেহেতু আগে 4টে সেটের প্রশ্ন উত্তর করিয়েছি, তাই জন্য এটা সেট 5 এর প্রশ্ন উত্তর হতে চলেছে। তোমরা জানো তোমাদের এবার থেকে চালু হচ্ছে হলিস্টিক কার্ড। তোমাদের এই হলিস্টিক কার্ড অনুযায়ী পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তাহলে দেখো এই সেটের প্রশ্ন উত্তরগুলি কি আছে। প্রথমে কি আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্নে চলে আসবো। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রথম স্বেচ্ছায় গ্রহণ করেন? টিপু সুলতান, নিজাম, মাধব রাও নাকি রঘুনাথ রাও? উত্তর হচ্ছে নিজাম। পরের প্রশ্ন, সলবায়ের চুক্তি হয় 1782 খ্রিস্টাব্দে, 1785 খ্রিস্টাব্দে, 1877 খ্রিস্টাব্দে নাকি 1882 খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1782 খ্রিস্টাব্দে। নেক্সট, বারাণসী সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি নাকি উইলিয়াম জোন্স নাকি ওয়ারেন হেস্টিংস নাকি জোনাথন ডানকান? উত্তর হচ্ছে জোনাথন ডানকান। নেক্সট, লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন রায়তওয়ারি বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত নাকি ভাইয়াচারি বন্দোবস্ত? উত্তর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। নেক্সট দেখো, নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও, যে কোনো 6টি। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, সুজাউদ্দৌলা কোথাকার শাসক ছিলেন? উত্তর লিখবেন অযোধ্যার। নেক্সট, বুরহান উল মুলক উপাধিটি কে গ্রহণ করেছিলেন? উত্তর লিখবে সাদাত খান। পরের প্রশ্ন, আলীনগরের সন্ধি কত সালে হয়? উত্তর লিখবে 1757 খ্রিস্টাব্দে। নেক্সট, বক্সারের যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন? উত্তর লিখবে হেক্টর মুনরো। পরের প্রশ্ন, খোজা ওয়াজিদ কে ছিলেন? উত্তর লিখবে আর্মেনীয় ব্যবসায়ী। নেক্সট, মহীশূরের রাজধানীর নাম কি? উত্তর শ্রীরঙ্গপত্তম। ঠগী দস্যুদের কে দমন করেছিলেন? উত্তর কর্নেল স্লিম্যান। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর লিখবে আলেকজান্ডার ডাক এবং রাজা রামমোহন রায়। পিটের ভারত শাসন আইনটি কত সালে কার্যকর হয়? উত্তর হচ্ছে 1784 সালে। নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন কি আছে দেখো, বাংলার নবাব আলীবর্দী খানের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক খারাপ হওয়ার 2টি কারণ লেখো। উত্তর লিখবে 1, বাংলার নবাবরা ব্রিটিশ কোম্পানির প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারতেন না। 2, ইংরেজ বণিকেরা নবাবের একচেটিয়া বাণিজ্যিক অধিকারের সঙ্গে যুক্ত হয়েছিল। তারপরে দেখো, তারপরে প্রশ্ন কি আছে, অথবা দিয়ে আছে অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? তো পয়েন্ট করবে অন্ধকূপ হত্যা দিয়ে লিখবে, ইংরেজ কর্মচারী হলওয়েলের বিবরণ থেকে জানা যায় যে নবাবের ফোর্ট উইলিয়াম দখলের পর নবাব বাহিনীর হাতে কোম্পানির 146 জন কর্মচারী বন্দী হয়েছিল। ওই রাতে 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি কক্ষে বন্দীদের রাখা হয়। পরদিন সকালে তাদের মধ্যে 123 জন মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। তবে ঐতিহাসিকগণ এই ঘটনার সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন। নেক্সট দেখো কি আছে, জিসিপিআই কি? উত্তর লিখবে 1823 খ্রিস্টাব্দে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি গঠিত হয়। জনশিক্ষা কমিটি গঠনের উদ্দেশ্য দিয়ে লিখবে, জনশিক্ষা কমিটি গঠনের উদ্দেশ্য ছিল 1, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসিত তৎকালীন ভারতে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা। 2, শিক্ষার প্রসার ও গুণগত মান উন্নয়নের জন্য কি কি করা উচিত সে বিষয়ে সুপারিশ করা। কি আছে, নিচের প্রশ্নগুলি 3-4টি বাক্যে উত্তর দাও। প্রথম যে প্রশ্ন কি আছে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, শর্তবিলোপ নীতি কত সালে কে প্রয়োগ করেন? এই নীতির শর্তগুলি লেখো। উত্তর লিখবে 1848 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতে এসে শর্তবিলোপ নীতি প্রয়োগ করেন। এর উদ্দেশ্য কি ছিল? শর্তবিলোপ নীতি গ্রহণের পেছনে লর্ড ডালহৌসির প্রধান উদ্দেশ্য ছিল যত বেশি সংখ্যক ভারতীয় রাজ্যগুলিকে প্রত্যক্ষ ব্রিটিশ শাসনাধীনে নিয়ে আসা। শর্তাবলী কি ছিল? শর্তবিলোপ নীতির প্রধান শর্তগুলি হলো নিম্নরূপ। 1, কোম্পানি সৃষ্ট কোনো দেশীয় রাজ্যের রাজার
পুত্র সন্তান না থাকলে সেই রাজা কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না এবং রাজ্যটি তখন ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। 2. এছাড়াও দত্তক নিতে চাইলে কোম্পানির অনুমতি নিতে হবে ইংরেজ আশ্রিত দেশীয় রাজ্যগুলিকে। 3. একমাত্র দেশীয় স্বাধীন রাজ্যগুলি ব্যাপারে কোম্পানি নিরপেক্ষ থাকবে। আর এর চুক্তিবদ্ধ রাজ্যগুলি সমূহ কোনগুলো? ডালহৌসি এই নীতি প্রয়োগ করে কোলবা, সাতারা, ভগত, সম্বলপুর, নাগপুর ইত্যাদি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। পরের প্রশ্নে চলে যাব আমরা। কোম্পানির আমলে দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর লিখবে ভারতের গভর্নর জেনারেল হিসেবে লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে বেশ কিছু সংস্কার সাধন করেছিলেন। যে পয়েন্ট দিবে লর্ড কর্নওয়ালিসের সংস্কার। পুলিশি ব্যবস্থা ও সেনাবাহিনীর ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি হলো পুলিশি ব্যবস্থা পয়েন্ট করবে। দিয়ে লিখবে 1 নম্বর, লর্ড কর্নওয়ালিস জমিদারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটি নিয়মিত পুলিশ বাহিনী গঠন করেন। 2. 1793 খ্রিস্টাব্দে জেলাগুলি দেখাশোনা করার জন্য তিনি থানার ব্যবস্থা চালু করেন। প্রতিটি থানা পরিচালনার দায়িত্ব দেওয়া হয় দারোগার ওপর। 3. জেলার ম্যাজিস্ট্রেট দারোগা নিয়োগ ও থানার কাজকর্মের উপর নজর রাখতেন, কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ার ফলে দারোগা পদের বিলুপ্তি ঘটে এবং গ্রামের দেখভালের দায়িত্ব দেওয়া হয় কালেক্টরদের হাতে। 4. ব্রিটিশ কোম্পানির তরফ থেকে লর্ড কর্নওয়ালিস পুলিশি ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করেন। চলে আসো পরের প্রশ্ন। অথবাতে কি আছে? কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এর উদ্দেশ্য কি ছিল? উত্তর লিখবে উইলিয়াম জন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল 1. ভারতের প্রাচীন সভ্যতার চর্চা করার জন্য তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 2. ভারতীয় সাহিত্যের ইংরেজি অনুবাদ করা। তিনি ভারতীয় সাহিত্যকে আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে এর ফলে ভারতীয় শিক্ষিত সম্প্রদায়ের সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক দৃঢ় হবে। চলে আসবো পরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলি 8 থেকে 10টি বাক্যে উত্তর দিতে হবে। প্রথম যে প্রশ্ন আছে দেখো কি আছে। 76-এর মন্বন্তরের ফলাফল বর্ণনা করো। দেখো 76-এর মন্বন্তরের ফলাফল এখানে ডিসপ্লে হচ্ছে, আমি আর পড়ছি না। শুরু করবে এভাবে। 1176 বঙ্গাব্দ ও 1770 খ্রিস্টাব্দে বাংলাদেশে এক মহা দুর্ভিক্ষ ও মন্বন্তর ঘটে, যা ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। এই মন্বন্তরের পিছনে বিভিন্ন কারণ ছিল এবং এর ফলাফল ছিল সুদূরপ্রসারী। দেখো 76-এর মন্বন্তরের কারণগুলো আগে লেখানো হচ্ছে, তারপরে ফলাফল লেখানো হচ্ছে। যদি তোমাদের আসে 76-এর মন্বন্তরের কারণ, সেটা তোমরা এখান থেকে লিখতে পারবে। দেখো 76-এর মন্বন্তরের কারণগুলি নিম্নরূপ। প্রথম পয়েন্ট দিবে চড়া হারে রাজস্ব আদায়। 2 নম্বর পয়েন্ট দিবে অনাবৃষ্টি। 3 নম্বর পয়েন্ট দিবে রোগ ব্যাধি। এবার দেখো আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এবার ফলাফল লিখবে। ফলাফলের প্রথম পয়েন্ট দিবে মৃত্যু। দিয়ে লিখবে এই মন্বন্তরের ফলে বাংলার 1/3 মানুষের মৃত্যু ঘটে। তারপর 2 নম্বর পয়েন্ট দিবে কৃষি শিল্প বিপর্যয়। তারপরে 3 নম্বর পয়েন্ট দিবে অর্থ সংকট। দেখো 4 নম্বর পয়েন্ট দিবে দ্বৈত শাসনের অবসান। তারপরে শেষ পয়েন্ট দিবে মূল্যায়ন। দিয়ে তবে এর প্রভাব ছিল সুদূরপ্রসারী। এত অবধি লিখলেই এর উত্তরটা হয়ে যাবে। কি বললাম? এখানে প্রথমে আছে কারণ, তারপরে আছে ফলাফল। কারণে যদি আসে সে কারণটি এখান থেকে লিখে দেবে, ফলাফল যদি আসে ফলাফল নিচেরটা লিখবে। ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তা তুলে নেওয়ার পেছনে কি কি কারণ ছিল? তো প্রথম পয়েন্ট দিবে ইজারাদারি ব্যবস্থা। দিয়ে লিখবে 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস যে নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন, তাতে বলা হয় জমি নিলামে যে ব্যক্তি বেশি খাজনা দেওয়ার ডাক দেবে তার সঙ্গে কোম্পানি 5 বছরের জন্য জমি বন্দোবস্ত করবে। এই ব্যক্তিকে 5 বছরের জন্য জমি ইজারা দেওয়া হতো বলে একে ইজারাদারি ব্যবস্থা বা পাঁচশালা বন্দোবস্ত বলা হয়। ইজারাদারি বন্দোবস্ত চালু করার কারণ হচ্ছে 1. নিলামের মাধ্যমে জমির ইজারা দিয়ে সর্বাধিক রাজস্ব আদায় করা। 2. বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পূর্ণভাবে কোম্পানির স্বার্থে পরিচালিত করা। 3. 76-এর মন্বন্তরের পর রাজস্ব ঘাটতি পূরণ করা। আর এই বন্দোবস্ত তুলে দেওয়ার কারণ হচ্ছে ইজারাদারি বন্দোবস্ত নানা রকম সমস্যা থাকার কারণে এই ব্যবস্থা তুলে দেওয়া হয়েছিল। এই বন্দোবস্ত তুলে দেওয়ার কারণগুলি হলো 1. অনেক বাইরের লোক বেশি অর্থ দিয়ে নিলামে জমির ইজারা নিয়েছিলেন, তাদের রাজস্ব আদায়ের পরিমাণ সম্পর্কে সঠিক ধারণা ছিল না। ধার্য রাজস্ব ও আদায় করার রাজস্বের মধ্যে অনেক তফাৎ ছিল। রাজস্ব কম আদায় হওয়ার ফলে তারা ধার্য রাজস্ব পরিশোধ করতে পারত না। 2. ইজারাদার সর্বোচ্চ রাজস্ব আদায় করার জন্য কৃষকদের উপর অত্যাচার করত, তারা কৃষির উন্নতির দিকেও নজর দিত না। 3. অনেক ইজারাদার রাজস্ব জমা না দিতে পেরে পলাতক হন। পরবর্তী প্রশ্ন,
দেখো পরবর্তী প্রশ্ন তোমাদের কি আছে, টিকা লিখতে বলেছে। উডের প্রতিবেদন, তোমরা উত্তরে লিখবে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য 1854 খ্রিস্টাব্দের 19 জুলাই একটি নির্দেশনামা প্রকাশ করেন। এই নির্দেশনামা চার্লস উডের প্রতিবেদন বা উড ডেসপ্যাচ নামে খ্যাত। তোমাদের উড ডেসপ্যাচ হিসাবেও প্রশ্নটা আসতে পারে। চার্লস উডের সুপারিশ কি কি রয়েছে? কি কি সুপারিশ রয়েছে দেখো, শিক্ষার প্রসারের জন্য স্বতন্ত্র শিক্ষা বিভাগ গঠন করা, কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, 3 সুদক্ষ শিক্ষক তৈরির জন্য শিক্ষকদের প্রশিক্ষণ বা টিচার্স ট্রেনিং কলেজ স্থাপন করা, 4 দেশীয় ভাষার মাধ্যমে সাধারণ শিক্ষা প্রদান করা, 5 নারী শিক্ষার প্রসার ঘটানো। এগুলো হচ্ছে উডের প্রতিবেদন। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের হলিস্টিক প্যাটার্নজি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন হতে চাও বা রায়মার্টিনের কোন স্কুলের প্রশ্ন হতে চাও সেটা কমেন্টে লিখে জানাবে। কমেন্টে তোমাদের নাম এবং তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে ভুলবে না। এছাড়াও কে কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই লিখবে। তো এই প্রশ্নই যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে তার কোনো মানে এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমাদের এই নিয়ে 5টা সেটের প্রশ্ন উত্তর করানো হলো, সেই প্রশ্ন উত্তরগুলো ভালো করে দেখো। এছাড়াও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়া হয়েছে এবং তার উত্তরগুলোও কিন্তু করানো হয়েছে, সেটাও কিন্তু দেওয়া হয়েছে, সেটাও দেখে নিও। সব লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা একসঙ্গে এগুলোর অ্যাক্সেস নিতে পারবে। তো সেগুলো ভালো করে দেখো এবং সর্বোপরি তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। পরীক্ষা তোমাদের 1 এপ্রিল থেকে শুরু হবে, 12 এপ্রিলের মধ্যে। যেহেতু তোমাদের হাতে সময় খুব কম, তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।